আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বিব্রেনের বায়োলজি বে সাবিত ভাইয়া। আগামী 60 দিনে তোমাদেরকে 1000 এমসিকিউ সমাধানের প্রত্যয় রেখেছি এবং এরই পরিপ্রেক্ষিতে আমরা আজকে 17তম দিনে পৌঁছে গিয়েছি। আমরা আজকে সমাধান করব কোষ বা কোষ সম্পর্কিত যে এমসিকিউগুলো আছে এগুলো সম্পর্কে, এবং আমরা এটা মূলত ডিপ্লোমা যারা আছে তাদেরকে বেস করে বানিয়েছি, যে কারণে তারা একটু বেশি কনসেন্ট্রেশন দিয়ে বা বেশি মনোযোগ দিয়ে ক্লাসটা করবে, যাতে করে তোমাদের পরীক্ষায় যদি আসে ইনশাল্লাহ এখান থেকে কোনো না কোনো টপিক তোমার পরীক্ষায় চলে আসতে পারে কমন। সো আমরা বেশি কথা না বলে আমরা আমাদের ক্লাসে চলে যাব। একদম প্রথমেই দেখো আমরা বিসমিল্লাহির রহমানির রহিম ডে 17। একদম প্রথমেই দেখো যে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ কয় ধরনের, অর্থাৎ নিউক্লিয়াসটা কি সুগঠিত নাকি সুগঠিত নয়, এটার উপর ভিত্তি করে আমরা কিন্তু কোষটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি। কোষটাকে মূলত আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে, আর একটা কি, আর এটা হচ্ছে আমাদের দেহকোষ এবং জনন কোষের ভিত্তিতে, অর্থাৎ শারীরবৃত্তীয় প্রক্রিয়ার দিক থেকে। অর্থাৎ এটা কি আমার দেহের গঠন করতেছে নাকি এটা আমার জনন ঘটাচ্ছে, অর্থাৎ এটা কি শুক্রাণু নাকি ডিম্বাণু নাকি এটা আমার দেহটাকে ক্রিয়েট করতেছে, অর্থাৎ শারীরবৃত্তিক দিক থেকে। আবার এই কোষের একটা বললাম শারীরবৃত্তিক দিক থেকে কোষকে ভাগ করা যায় কি কি, জনন কোষ আর কি আমাদের দেহকোষ। আর আরেকটা হচ্ছে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি কি কি, একটা হচ্ছে আমাদের প্রকৃত কোষ, যেটা হচ্ছে ইউ মানে কি, তুমি একজন যেমন ভালো তেমন ইউ মানে গুড, অর্থাৎ যেটা প্রকৃত কোষ বা যেটা সুগঠিত নিউক্লিয়াস আছে। আর যদি তোমার সুগঠিত নিউক্লিয়াস না থাকে তাহলে সেটাকে আমরা বলবো অপ্রকৃত। ঠিক আছে, সো এই দুইটার ভিত্তিতে আমরা নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে, অর্থাৎ নিউক্লিয়াসটা সুগঠিত নাকি সুগঠিত নয়, এই দুইটার ভিত্তিতে আমরা এটাকে ভাগ করে ফেললাম। এবং দেখতেই পাচ্ছ যে কোষকেন্দ্র মানে কি, নিউক্লিয়াস, এটার উপর ভিত্তি করে আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে আদিকোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। আদিকোষে নিউক্লিয়াসটা সুগঠিত নয়, প্রকৃত কোষে নিউক্লিয়াসটা সুগঠিত। ওকে, ভেরি গুড। পরবর্তী প্রশ্ন চলে আসো যে সুগঠিত নিউক্লিয়াস থাকে না কোনটিতে। এবারে কিন্তু তোমাকে আসলে আমি সরাসরি বাংলা অর্থটা বলি নাই, তোমাকে আমি ইংরেজি অর্থটা বলেছি, এবং এই ইংরেজির ভিত্তিতে তুমি কিন্তু জানতে হবে। সো তোমাকে মাত্রই বলেছিলাম আমি যে এই সুকেন্দ্রিক কোষ যা ইউক্যারিওটিক কোষতা, কেন, ওই যে ইউ মানে গুড বা সু, এবং প্রকৃত কোষতা, তাহলে বাকি থাকে কি, বাকি থাকে প্রোক্যারিওটিক কোষ। এটা একটা উপায়। আর একটা তুমি সরাসরি জানবা যে প্রো মানে আদি বা আদ্য, তার মানে প্রোক্যারিওটিক কি, প্রোক্যারিওটিক আদি কোষ, আর আদি কোষ একটু আগে পরে আসে যেটা কি সুগঠিত নিউক্লিয়াস থাকে না। ওকে, ভেরি গুড, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন চলে আসো, প্রোক্যারিওটিক কোষ। আচ্ছা, এরপর দেখো যে জনন মাতৃকোষের বিভাজন হয় কোন পদ্ধতিতে। এই জায়গাটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই জায়গাটা অনেকেই ভুল করে, আমি জায়গাটা আজকের মতো ক্লিয়ার করে দিচ্ছি যে আমাদের যে জননাঙ্গ সৃষ্টি, অর্থাৎ যেখান থেকে আমাদের গ্যামিট বা শুক্রাণু বা ডিম্বাণু আসবে, সেই যে জননাঙ্গ আছে, সেই জননাঙ্গ দুঃখিত, সো আমাদের যে জননাঙ্গ আছে, এই জননাঙ্গের তৈরি বা জননাঙ্গটা তৈরি হয় কার মাধ্যমে, এটা তৈরি হয় মাইটোসিসের মাধ্যমে। কার মাধ্যমে, মাইটোসিসের মাধ্যমে। এবারে এই জননাঙ্গ থেকে আমার যেই জনন কোষ বের হয় বা শুক্রাণু বা ডিম্বাণু বের হয়, এই জনন কোষটার সৃষ্টি হয় কার মাধ্যমে, এই জনন কোষটার সৃষ্টি হয় মায়োসিসের মাধ্যমে। কার মাধ্যমে, মায়োসিসের মাধ্যমে। আবার এই জনন কোষটার যখন বৃদ্ধি ঘটাতে চাইব, অর্থাৎ জনন কোষটা যখন 2টা থেকে 4টা, 4টা থেকে 8টাতে পরিণত হইতে যাবে, তখন আবার এটা মাইটোসিস, অর্থাৎ মাঝখানের অংশটুকুই শুধু আমাদের কি, মায়োসিস। বাকি যে অংশগুলো আছে, অর্থাৎ জননাঙ্গ সৃষ্টি কিংবা জননকোষ বৃদ্ধি, এটা হবে আমাদের মাইটোসিস। তাহলে আমাদের উত্তরটা কি, উত্তরটা আমাদের মিওসিস। মিওসিসের মাধ্যমে আমাদের মূলত এই পদ্ধতিতে বিভাজনটা ঘটে। ওকে, খুব সুন্দরভাবে ব্যাখ্যাটা লেখা আছে। দেখো, পুং ও স্ত্রী জননকোষের মিলনের ফলে সৃষ্ট প্রথম কোষকে কি বলে, অর্থাৎ পুং মানে আমাদের শুক্রাণু, স্ত্রী মানে ডিম্বাণু, এই দুইটা থেকে যে জনন কোষটা আমরা পাই, সেই দুইটা জনন কোষ যদি নিষিক্ত হয় বা মিলন ঘটে, তাহলে প্রথমেই যে জিনিসটা ঘটে সেটা কিন্তু আমাদের জাইগোট, এবং এই জাইগোটটাই বারবার বিভাজিত হয়ে ভ্রূণ সৃষ্টি করে, এবং এই ভ্রূণ সৃষ্টির পরেই কিন্তু আমাদের ডটাল সেটটা পরিণত হয়। ওকে, সো জাইগোট আমাদের সঠিক উত্তর। ভেরি গুড। পরবর্তী প্রশ্ন দেখা যে ছত্রাকের কোষ প্রাচীর প্রধানত কি দ্বারা গঠিত। কোষ প্রাচীর সংক্রান্ত আমাদের কোষ অধ্যায়ে দুইটা জিনিস সব থেকে গুরুত্বপূর্ণ, একটা কোষীয় অঙ্গাণু আর একটা কোষ প্রাচীর, কোষ ঝিল্লি। ঠিক আছে, তো কোষ প্রাচীর সম্পর্কিত প্রশ্ন চলে এসেছে তোমার সামনে যে ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত। আমরা মোটামুটি জানি, আমাদের অ্যাজ ইউজুয়াল যেই উদ্ভিদগুলো আছে এগুলোর জন্য কিন্তু তার প্রধান উপাদানটা ধরেই নিয়েছি আমরা সেলুলোজ। তাহলে ছত্রাকের জন্য কি, ছত্রাকের জন্য কিন্তু আমাদের কাইটিন। ছত্রাকের জন্য কি, ছত্রাকের জন্য আমাদের কাইটিন তার প্রধান উপাদান। দেখেছো, কাইটিন একটা শক্ত প্রাকৃতিক যৌগ, অর্থাৎ এটা কি, এটা বিভিন্ন পোকামাকড়ের গায়েও আমরা পেয়ে থাকি। ভেরি গুড। এরপর দেখো যে প্রাথমিক কোষ প্রাচীর কত স্তর বিশিষ্ট, অর্থাৎ একদম প্রাথমিক যে কোষ প্রাচীরটা আছে আমাদের, সেই প্রাথমিক কোষ প্রাচীরটা কয় স্তর বিশিষ্ট। আমাদের প্রাথমিক কোষ প্রাচীর কিন্তু সাধারণত, অর্থাৎ একদম প্রথমে যেটা পড়ে সেটা তো অবশ্যই 1 স্তর বিশিষ্টই হবে, এটা কিন্তু কঠিন কিছু না। তবে এটা থেকে
একটু জানতে হবে যে প্রাথমিক প্রাচীরে আমাদের থাকে কি। দেখো যে প্রাথমিক প্রাচীরে সাধারণত আমাদের সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন থাকে, এটা আমাদের একটু এক্সট্রা জানতে হবে, ঠিক আছে। সো এটা কয় স্তর বিশিষ্ট হয়? এক স্তর বিশিষ্ট হয়। পরবর্তী প্রশ্ন দেখো যে প্লাজমোডেজমাটা কোনটির বৈশিষ্ট্য। সো প্লাজমোডেজমাটা এটা কি? এটা হচ্ছে আমাদের একটা বলতে পারি আমাদের একটা পথ বা একটা পরিবহন তন্ত্রের মতো। সো প্লাজমোডেজমাটার মাধ্যমে হচ্ছে দুইটা কূপ এলাকার মধ্যে একটা সংযোগ স্থাপিত হয় বা দুইটা কোষের মধ্যে একটা সংযোগ স্থাপিত হয়। সো কোষের মধ্যে সংযোগ স্থাপন কিন্তু একমাত্র কোষ প্রাচীরই করতে পারে, যে কারণে আমাদের প্লাজমোডেজমাটা কিন্তু কোষ প্রাচীরের বৈশিষ্ট্য, রাইট। সো এই যে কোষ প্রাচীর হচ্ছে আমাদের সঠিক উত্তর। সো একটু দেখো তুমি এখানে সুন্দরভাবে বর্ণনা করা আছে যে মধ্যপর্দাকে আমরা পিট মেমব্রেন বলি এবং মুখোমুখি বা পাশাপাশি অবস্থিত দুইটা কূপকে আমরা পিট পেয়ার বলি। এবারে এই দুইটা ছিদ্রপথে আমাদের যখন একটা নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয় তখন সেটাকে আমরা কি বলি? তখন সেটাকে আমরা বলি হচ্ছে আমাদের প্লাজমোডেজমাটা। কি বলি? প্লাজমোডেজমাটা। ওকে, ঠিক আছে, ভেরি গুড। পরবর্তী প্রশ্নে চলে আসো। পরবর্তী প্রশ্নে বলেছে কোষ প্রাচীর কোন কোষের বৈশিষ্ট্য নয়, অর্থাৎ কোন কোষের ক্ষেত্রে আমরা আসলে কোষ প্রাচীরটা দেখি না বা কোন কোষের ক্ষেত্রে আমরা সাধারণত কোষ প্রাচীর প্রত্যক্ষ করি না। সো এটার উত্তরটা কি হবে? আমরা জানি যে আমাদের প্রাণী কোষের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার কোষ প্রাচীর নেই। তাহলে সঠিক উত্তরটা কি? সঠিক উত্তরটা হচ্ছে আমাদের প্রাণী কোষ। সঠিক উত্তরটা কি? প্রাণী কোষ, কারণ প্রাণী কোষে আমাদের কোনো প্রকার কোষ প্রাচীর থাকে না। পরবর্তী প্রশ্ন দেখো যে কোষ ঝিল্লি কয় স্তর বিশিষ্ট? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কোষ ঝিল্লি আমরা জানি যে আমাদের কোষ ঝিল্লির প্রধান উপাদানটাই কি? প্রধান উপাদানটাই হচ্ছে, তোমরা উত্তরটা করে ফেলো, যে কোষ ঝিল্লি আমাদের কয় স্তর বিশিষ্ট? কোষ ঝিল্লি আমাদের 2 স্তর বিশিষ্ট। কেন? কারণ আমরা বলি কি ফসফোলিপিড বাইলেয়ার। কয় লেয়ার? বাইলেয়ার, রাইট। সো এখান থেকেও তুমি ইজিলি মনে রাখতে পারো যে ফসফোলিপিড বাইলেয়ার বা হচ্ছে 2টা লেয়ার বা 2টা স্তর। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে আমাদের 2। ভেরি গুড। এরপরে দেখো পরবর্তী প্রশ্ন যে মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন কে? সো মাইটোকন্ড্রিয়ার নামকরণটা অনেক বেশি আমাদের জন্য ঝামেলার। এটা একজন হচ্ছে আবিষ্কার করেন, একজন এটাকে নামকরণ করেন, একজন আবার এটাকে মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন। সো সব কিছু মিলিয়ে আমাদের মাইটোকন্ড্রিয়া নামটা করেন কিন্তু আমাদের কার্ল বেন্ডা। সো এই লোকটা কিন্তু হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন। এবারে আমাদের আবিষ্কারটা কে করেন? দেখো যে কলিকার হচ্ছে আবিষ্কার করেন, বেন্ডা মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন, অল্টম্যান এটাকে অল্টার করে দেয়। এটাকে কি করে দেয়? অল্টার করে দেয়, না এটাকে অল্টার করে দিলাম আমি, এটাকে বায়োপ্লাস্ট নাম দিয়ে দিলাম, এবং ওয়াল্টার ফ্লেমিং এটাকে আবার ফিলা নামকরণ করেন, তার নাম অনুসারে কাছাকাছি ফিলা নামকরণ করেন। সো আমাদের মাইটোকন্ড্রিয়া কি? মাইটোকন্ড্রিয়া ইজ দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল। এরপর দেখো শ্বসন ক্রিয়ার কোন ধাপটি মাইটোকন্ড্রিয়ায় ঘটে না? সো আমরা জানি যে আমাদের কিন্তু হচ্ছে শ্বসনের 3টা ধাপ আছে বা 4টা ধাপ আছে, তার মধ্যে হচ্ছে আমাদের এই যে একটা ধাপ আছে বা প্রথম যে ধাপটা আছে সেই ধাপটাই কিন্তু হচ্ছে আমাদের কি হয় না? সেই ধাপটাই কিন্তু হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়ায় ঘটে না। সো সেই ধাপটাকে, এই ধাপটা ব্যতীত বাকি যারা আছে তারা মোটামুটি হচ্ছে মাইটোকন্ড্রিয়ার যে ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্স অথবা হ্যাঁ মাইটোকন্ড্রিয়াতে সরাসরি হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে ঘটে, বাট গ্লাইকোলাইসিসটা কিন্তু আমাদের সাইটোপ্লাজমে ঘটে। কোথায়? সাইটোপ্লাজমে ঘটে। ওকে, ঠিক আছে, ভেরি গুড। এটা লেখা আছে খুব সুন্দর করে যে সবাত এবং অবাত উভয় শ্বসনের প্রথম ধাপ কি? আমাদের গ্লাইকোলাইসিস। আচ্ছা, এরপর দেখো কোষের পাওয়ার হাউস কোনটি? এবং এই পাওয়ার হাউস বা হচ্ছে এই ধরনের নামকরণ যেগুলো আছে তোমাদের যে এসএসসি বইটা আছে বায়োলজির কোষ অংশটা, সেখানে তুমি দেখবা যে এখানে কিন্তু হচ্ছে তোমার এই অংশ মানে এই যে কোষ কি বলে এটাকে, তোমাকে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের কোষ সংক্রান্ত যে তথ্যগুলো আছে, কোষের অঙ্গাণুগুলো। সো পাওয়ার হাউস যেটা হবে সেটা কিন্তু একটা অঙ্গাণু। অঙ্গাণু কোনটা? সেটা কিন্তু আমাদের মাইটোকন্ড্রিয়া। যেমন তুমি বলতে পারো প্লাস্টিড, প্লাস্টিড কিন্তু কোষের রান্নাঘর। রাইবোজোম কিন্তু আমাদের প্রোটিন সংশ্লেষ করে, প্রোটিন সংশ্লেষকারী অঙ্গাণু। লাইসোজোম কোষের সুইসাইডাল স্কোয়াড বা কোষের আমরা বলতে পারি বিদীর্ণকারী অঙ্গাণু। আর মাইটোকন্ড্রিয়া পাওয়ার হাউস। তো এই নামগুলো কিন্তু তোমাকে একটু কষ্ট করে জানতে হবে। সো মাইটোকন্ড্রিয়া কি? পাওয়ার হাউস বা শক্তিঘর। পরবর্তী প্রশ্ন দেখো যে কোন বর্ণকণিকার রং হলুদ? সো এখানে প্রত্যেকটা জিনিস আমার জন্য গুরুত্বপূর্ণ। ক্যারোটিন, আমরা হচ্ছে ক্যারোটিনের কথা জানি, কমলা বর্ণের। আমরা জ্যান্থোফিল সম্পর্কে মোটামুটি ধারণা রেখেছি। ফাইকো এরিথ্রিন, এরিথ্রিন কি? এরিথ্রিন হচ্ছে লাল। ফাইকোসায়ানিন, নীল কি? নীল হচ্ছে নীল। ওকে, আর জ্যান্থোফিল আমাদের ওই যে আমরা কিছু মাস পরে আমাদের হচ্ছে জ্যৈষ্ঠ মাস আসছে, আমাদের হচ্ছে আম পাকবে। সো আম পাকার কারণটা কি? জ্যান্থোফিলের কারণে কিন্তু আমটা পাকে বা হলুদ বর্ণের হয়। ওকে, ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে আসো। পরবর্তী প্রশ্ন বলেছে যে কোন অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে? খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ বলো তো? একটু আগে তোমাকে বলে আসছিলাম। সো আমাকে দেখো এখানে যে রাইবোজোম সেন্ট্রোজোম এদের কিন্তু আবার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যে এদের দুজনের কিন্তু কি নেই বলো তো? কোষ আবরণী নেই, ঠিক আছে। সো কোষ আবরণী তথ্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এদের কি নেই? এই দুজনের সি এবং ডি এর এদের কিন্তু কোষ আবরণী নেই। কি নেই? কোষ আবরণী নেই, ঠিক আছে। এটা কিন্তু তোমাকে একটু কষ্ট করে জানতে হবে যে এদের কি নেই? কোষ আবরণী নেই, ঠিক আছে। সো এইদের যেহেতু কোষ আবরণী নেই, এটা আমাদেরকে একটু বিশেষভাবে জানতে হবে যে এদের কোষ আবরণী। এর সাথে আরেকজন আছে, সেটা হচ্ছে কোষ কঙ্কাল। তোমরা খুব সম্প্রতি কোনো একটা ক্লাসে এটা অলরেডি করে ফেলছো যে আমাদের এই তিনজনের কি নেই? এই তিনজনের হচ্ছে আমাদের কোষ আবরণী নেই, ঠিক আছে। আচ্ছা, গলজি বস্তু উনি হচ্ছে আমাদের অনেকগুলা নামকরণ ওনাকে করা যায়। যেমন হচ্ছে উনি আমাদের কোষের ট্রাফিক পুলিশ, কোষের প্যাকেজিং কেন্দ্র, কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, এছাড়া আরও 3টা নাম আছে, একটু পরে আমরা এটা এমসিকিউ পাবো। প্লাস্টিক
প্লাস্টিড কি কোষের রান্নাঘর, কোষের শক্তি রূপান্তরের অঙ্গাণু, অনেক কিছু হচ্ছে আমরা এখানে প্লাস্টিডের মধ্যে দেখতে পাই। সেন্ট্রোজোম হচ্ছে আমাদের প্রাণী কোষে যখন আমাদের হয় তোমার কোষ বিভাজন হয়, তখন এর যে সেন্ট্রিওল আছে সেই সেন্ট্রিওল হচ্ছে দুই পাশ থেকে অ্যাস্টার রে বিচ্ছুরণ করে, ঠিক আছে। আর সর্বশেষ রাইবোজোম, এটা হচ্ছে একই সাথে এটাকে আমরা বলি সর্বজনীন অঙ্গাণু, কারণ এটা প্রকৃত কোষ এবং আমাদের আদি কোষ উভয় কোষই পাওয়া যায়, এবং একই সাথে এটা কি প্রোটিনও সংশ্লেষ করে থাকে। ওকে, ঠিক আছে। সো আমাদের এটা হচ্ছে রাইবোজোম সঠিক উত্তর, এবং এটা কিন্তু স্নেহ বিপাকেও ভূমিকা রাখে। দেখো, কোন রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না, এটা আমাদের অনেক আগে থেকে জানা যে আমাদের কিন্তু হচ্ছে কোন রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। তবে একটা সমস্যা হচ্ছে এখানে দুইটা উত্তর আছে, রাইট? এখানে কিন্তু দুইটা উত্তর দেখতে পাচ্ছ। সো দুইটা উত্তরের মধ্যে তুমি আসলে ঠিক কোনটা দাগাবে, যদি তুমি হচ্ছে অ্যাডমিশনে থাকো তাহলে অবশ্যই কিন্তু তুমি হচ্ছে প্রথম উত্তরটা দাগাবে, বা সব থেকে বেশি তুমি যেটা আসলে উত্তর করেছো। সাধারণত আমরা দেখি কি যে লোহিত রক্তকণিকার কথাটাই আমরা একটু স্পেসিফিকভাবে উল্লেখ করি। কেন উল্লেখ করি? কারণ হচ্ছে লোহিত রক্তকণিকার যে হিমোগ্লোবিন আছে সেই হিমোগ্লোবিনটা কিন্তু হচ্ছে এই নিউক্লিয়াসটাকে রিপ্লেস করে সে স্থাপিত হয়েছে। আর অনুচক্রিকা তরুণী সে কোনো কোষই না, সে কোষের ভগ্নাংশ। ওকে, সো সেই হিসাবে আমরা এটার উত্তর করব লোহিত রক্তকণিকা, বাট উত্তর কিন্তু দুইটাই, ঠিক আছে? উত্তর কি? উত্তর হচ্ছে দুইটাই। তো তোমাদের বইতে হচ্ছে এক্সাক্ট লোহিত রক্তকণিকার কথাটা লেখা আছে, যে কারণে হচ্ছে আমরা এটাকে সঠিক উত্তর হিসেবে কাউন্ট করছি, ঠিক আছে? আচ্ছা, এটা কাজ করছে না কেন? এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, একটু অপেক্ষা করো আমার জন্য। তোমরা তোমরা হচ্ছে 10 সেকেন্ড সামনে নিয়ে নিতে পারো, যাতে করে হচ্ছে, আচ্ছা এটা হোক, সমস্যা নেই, এটা আমরা বাদ দিই। এরপর দেখো, এটা গেল শ্বেত রক্তকণিকা, সরি লোহিত রক্তকণিকার কথা আমরা কমপ্লিট করলাম। এরপর দেখো, গলজি বডি এর ভিন্ন নাম কোনটি? ভিন্ন নাম 9 কোনটি, ঠিক আছে? এটা হচ্ছে ভিন্ন নাম 9 কোনটি, গলজি বডি এর ভিন্ন নাম 9 কোনটি, সেটা হচ্ছে আমাদের এখানে প্রশ্ন। সো গলজি বডি এর ভিন্ন নাম 9 কোনটি, এটার উত্তর যদি আমাকে তুমি করতে চাও তাহলে এটার উত্তরটা কি হবে? গলজি বডি এর ভিন্ন নাম 9 কোনটি, ভিন্ন নাম 9 কিন্তু হচ্ছে আমাদের ইলাওপ্লাস্ট। কেন? আমরা জানি, যে মনে আছে ইডিয়ট লাইলি ডিটেকটিভ থেকে আমরা গলজি বডির নামকরণ করেছিলাম। সো ইডিওসোম, লাইপোকন্ড্রিয়া, ডিকটাসোম, তিনটেই হচ্ছে গলজি বডি এর ভিন্ন নাম, বাট ইলাওপ্লাস্ট কিন্তু এটার নাম নয়। ওকে, সো এটার উত্তরটা কি? এটার উত্তরটা হচ্ছে ইলাওপ্লাস্ট। ওকে, ঠিক আছে, ভেরি গুড। তাহলে পরবর্তী অংশ দেখো, যে গলজি বডির ভিন্ন নামগুলো দেওয়া আছে। গলজি বডির আরও কিছু ভিন্ন নাম আছে, যেমন হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, ট্রাফিক পুলিশ, প্যাকিং হাউস বা প্যাকেজিং কেন্দ্র। প্লাস্টিডের নামগুলো হচ্ছে কোষের রান্নাঘর, শর্করা জাতীয় খাদ্যের কারখানা। এই প্লাস্টিড থেকেই মূলত আমাদের ইলাওপ্লাস্টটা আসছে, এবং এই প্রশ্নটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ, যে চর্বি সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে আমরা কি বলবো? অ্যালিউরোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট, ইলাওপ্লাস্ট নাকি প্রোটিনোপ্লাস্ট? সো এখানে একটা খুব ভালো ট্রিক্স আছে, যে এখানে কিন্তু দুইটা অপশনই এক, জাস্ট হচ্ছে দুইটা ভিন্ন নাম আর কি। সো আশা করি তোমরা হচ্ছে ইতিমধ্যে প্রশ্নটা বুঝে গিয়েছো। সো আমি তোমাদেরকে সহজ করে দিই, যেমন অ্যালিউরোপ্লাস্ট আর প্রোটিনোপ্লাস্ট দুইজন কিন্তু একই, এবং এটার মানে কি? অ্যালিউরন মানে হচ্ছে কি প্রোটিন গ্রেইন বা প্রোটিন দানা, তার মানে কি এটা হচ্ছে আমাদের প্রোটিন সঞ্চয়কারী। প্রোটিনোপ্লাস্ট তো বুঝতেই পারতো, সো দুজন একই। অ্যামাইলোপ্লাস্টের অ্যামাইল মানে কি বলতো? অ্যামাইল মানে হচ্ছে এই জিনিসটা আমাদের হচ্ছে কি বোঝায়, যে অ্যামাইল বা হচ্ছে আমাদের স্টার্চ বা হচ্ছে শর্করা, তো শর্করা জাতীয় খাদ্যকে সঞ্চয় করে রাখে আমাদের অ্যামাইলোপ্লাস্ট। আর সবার শেষে লাও মানে কি? লিপিড থেকে আমরা মনে রাখবো যে এটা ইলাওপ্লাস্ট, চর্বি সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট। ওকে, সো আমাদের উত্তরটা কি? এটার উত্তরটা হচ্ছে ইলাওপ্লাস্ট। ওকে, ঠিক আছে। সো এই পর্যন্তই আমাদের সম্পূর্ণ যে এটা ছিল, সেখানে হচ্ছে খুব সুন্দরভাবে আমাদের এটার বর্ণনা করা হয়েছে, এবং এখানে তোমার একটা অংশ লেখা নেই, সেটা কোনটা বলো তো? অ্যামাইলোপ্লাস্টের লেখাটা। সো এটা হচ্ছে তুমি নোট করবা, তখন হচ্ছে অবশ্যই লিখে নিবা। এবং উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের মধ্যে সর্ববৃহৎ অঙ্গাণু কিন্তু আমাদের ক্লোরোপ্লাস্ট, অথবা তুমি প্লাস্টিড, যেটা তোমার অপশনে থাকবে সেটা তুমি হচ্ছে উত্তর করবা, ক্লোরোপ্লাস্ট অথবা কি প্লাস্টিড তোমার সঠিক উত্তর। ওকে, আশা করি তোমরা হচ্ছে এগুলোর সাথে যুক্ত আছো, এবং যুক্ত থাকলে তুমি কিন্তু রেগুলার আপডেট পাবে, এবং হচ্ছে ক্লাসগুলো খুব দ্রুত করে ফেলতে পারবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন থেকে চেষ্টা করবো একটু দ্রুত ক্লাসগুলো কমপ্লিট করতে, যাতে করে হচ্ছে তোমাদের সময়টা বাঁচে, রাইট? অনেক ব্যাখ্যার থেকে বেটার আমি যদি হচ্ছে কয়েকটা বেশি এমসিকিউ সলভ করি। ওকে, দেখা হবে আগামীকাল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।